হ্যালো লিসেনার্স, কেমন আছেন সবাই? শুরু হয়ে গেল লাইফ স্টোরির আজকের ঘটনা। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আরজে নীল। লিসেনার্স, আজকের ঘটনা একটি কালজয়ী ঘটনা হতে যাচ্ছে। পত্রিকার মাধ্যমে গল্পের কিছু অংশ হয়তোবা আপনারা কেউ কেউ শুনে থাকবেন, কিন্তু পুরো ঘটনাটার বর্ণনাটা ছিল না। একজন প্রবাসী আমেরিকান ভাইয়ের মাধ্যমে আমরা এই গল্পটি পাই। গল্পটি যিনি লিখেছেন তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু তিনি বড় হয়েছেন তার পুরোটাই আমেরিকায়। লিসেনার্স, অনেক ক্ষেত্রে আমরা অনেক ধরনের গল্পে শুনে থাকি। বাঙালি অনেকে বিদেশে গিয়ে অনেকের কাছে বড় হয়েছে বা দত্তক নিয়েছে এবং শেষ সময়ে বা জীবনের কোনো একটা সময়ে তারা বাংলাদেশে ফিরে আসে তার হারানো শিকড়ের সন্ধানে। এমনই একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে আজ হাজির হয়েছে। লিসেনার্স, ঘটনাটির মাঝে অনেকগুলো কিন্তু রয়ে গিয়েছে। ঘটনাটা যেমন লোমহর্ষক, তেমনি ঘটনার পরেতে পরেতে লুকিয়ে আছে কিছু বিসর্জনের ইতিহাস, মানুষের করুণ পরিণতি, ভালোবাসা এবং অবশেষে মিলনের এক আনন্দ। পৃথিবীতে একসাথে নিরবিচ্ছিন্ন সুখ বা সফলতা সম্ভব নয়। সফলতা, সুখ বা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে গিয়ে আমাদের বিসর্জন দিতে হয় অনেক কিছু। প্রকৃতির নিয়মই হয়তো বা এমন, প্রকৃতি আমাদেরকে সেভাবেই হয়তো বা তৈরি করে, বা আমরা উপরওয়ালা বলতে যেটা বোঝাই, কেউ গড বলেন, কেউ আল্লাহ বলেন, কেউ ভগবান বলেন, কেউ ঈশ্বর বলেন, কেউ জোহেবা বলেন, তিনি যেই থাকুন তিনি আমাদের ভাগ্যকে অন্যরকমভাবে লিখে থাকেন। আমাদের জীবনে যেমনভাবে সুখ আনন্দের দেখা আছে, তেমনভাবে দুঃখের দেখাও অনেক আছে। আজকের ঘটনাটি সুখ, দুঃখ, আনন্দ, হাসি, কান্না সব কিছু মিলিয়ে। তবে ঘটনাটা একটু স্বাভাবিকতার বাইরে গিয়ে এক অস্বাভাবিক আনন্দ দান করবে আপনাদের, এতটুকু গ্যারান্টি দিতে পারি। এবং আপনাদের মনের মণিকোঠায় এই ঘটনাটি থেকে যাবে অনেক অনেক বছর। ঘটনার বর্ণনায় আমরা যেমন মিলন পাবো, তেমন বিরহ পাবো, বিচ্ছেদ পাবো, কারো করুণ মৃত্যু পাবো, সর্বোপরি একজন মায়ের কাছে তার সন্তানের অনেক বছর পর ফিরে যাওয়ার গল্প পাবো। ইকবাল ভাই নামে এক প্রবাসী বড় ভাই ঘটনাটি কালেক্ট করেছেন, ঘটনাটির সত্যতা বলেছেন। বাকি অর্থে আমি শুধুমাত্র পাঠক। ঘটনাটি বাংলা ইংলিশ মিলিয়ে লেখা। আমি চেষ্টা করব সহজ বাংলায় আপনাদেরকে ঘটনাটি মোটামুটি সুন্দর করে শোনানোর। দেখা যাক কতটুকু সফল হয়। প্রিয় লিসেনার্স, বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন। আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে আজকের ঘটনা যেন ছড়িয়ে যায় এ দেশ ছেড়ে দেশের বাইরে, প্রতিটি বাংলাভাষী মানুষের হৃদয়ের কোণায়। এই বাংলাভাষী মানুষের হৃদয়ের স্পন্দনে যদি আমাদের ঘটনাগুলো একটু নাড়া দেয়, তারা যদি আনন্দ পেয়ে থাকে, তাহলেই আমাদের চ্যানেলের সার্থকতা। আমরা মানুষকে নিয়ে কথা বলি, মানুষের জীবন নিয়ে কথা বলি, মানুষের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো নিয়ে কথা বলি। আজকের ঘটনাটাও তেমন। পড়ছি যেভাবে ঘটনা আছে মোটামুটি সেভাবেই, কিছুটা আমার ভাষায় ট্রান্সলেট করে। ঘটনাটার কেন্দ্রীয় চরিত্রে আছে ডেভিড জো উইলিয়াম, যার জন্মকালীন নাম ছিল মিনহাজ। ঘটনাটিতে আরও একটি চরিত্র পাব, মেরি অ্যানা উইলিয়ামকে।
বাংলাদেশি চরিত্র হিসেবে পাবো রুবাইয়াত আনোয়ারা বেগমকে, একজন ভালোবাসার নারী চরিত্র হিসেবে পাবো জাহান সুলতানাকে। আলেয়া বেগম থাকবেন আমাদের এই গল্পে, গল্পে থাকবেন হায়াত আলী। তো শুরু করি। আমেরিকার তরুণ টকবকে যুবক ডেভিড জো উইলিয়াম, আর পাঁচটি আমেরিকান শিশুর মতোই তার বেড়ে ওঠা, বাবা মায়ের চোখের মণি হিসেবে। বাবা মায়ের আদর, ভালোবাসা সব কিছু নিয়ে একটু একটু করে সে বেড়ে উঠছে আমেরিকান আবহাওয়ায়। মার্কিন মুলুকের ভার্জিনিয়া রাজ্যে তাদের বসবাস। বাবা মা এবং ডেভিড জো উইলিয়াম, তাদের ছোট্ট সংসার। বেসিক্যালি আমেরিকাতে যেমন হয়, ওখানে আমাদের মতো এমন বারোয়ারি পরিবার তো খুঁজে পাওয়া যাবে না। নিউক্লিয়ার ফ্যামিলির সর্বশেষ অবস্থা। তো সেই জায়গা থেকে ডেভিড জো একটু একটু করে বাবা মায়ের আদরে বড় হতে থাকে। বাবা মায়ের চোখের মণি, খুব চটপটে, চালাক, স্মার্ট এবং মেধাবী একটা সন্তান। স্কুল জীবনে সে তার সফলতার স্বাক্ষর রেখে একটু একটু করে বড় হচ্ছিল। ফিফথ পাশ করার পর, অর্থাৎ ওদের ওখানে তো মিডিয়াম, তো ফিফথ পাশ করার পর হঠাৎ করে তার মনে কিছু দাগ লাগা শুরু করে। আশেপাশের বন্ধু বান্ধবী বা ক্লাস টিচার অথবা অনেকের বর্ণনায় তার মা বাবা ছিল আমেরিকান, ইউরোপিয়ান আমেরিকানরা যেমন হয়, ধবধবে সাদা, স্বর্ণকেশী সোনালি চুল। কিন্তু আমাদের ডেভিড জো উইলিয়াম, সে দেখতে আসলে না বাবার মতো ছিল না মায়ের মতো। সে ছিল পুরো দস্তুর ভারতীয় বংশোদ্ভূত টাইপের একটা ছেলে। তো শ্রেণীকক্ষের অনেকেই তাকে ভারতীয়, ইন্ডিয়ান এমন বলতো, যেটা নিয়ে তার প্রচণ্ড রকম রাগ হতো। মাঝে মধ্যে সে অনেকের সাথে ঝগড়া ফ্যাসাদ পর্যন্ত বাঁধিয়ে ফেলতো। ডেভিড জো উইলিয়াম নিজেকে একজন আমেরিকান এবং তার চিহ্নিত যে বাবা মা ডেভিড মেরি অ্যানা উইলিয়াম এবং তার বাবার সন্তান হিসেবেই পরিচয় দিত। তো এভাবে করে কিছু ডাইলেমার ভিতর দিয়ে তার সময়গুলো কাটতে থাকে। কিন্তু আস্তে আস্তে তার বয়স বাড়ার সাথে সাথে যখন সে 8th পাশ করে 9th-এ পৌঁছায়, তখন আসলে বিষয়টি তাকে ভীষণ ভাবিয়ে তোলে। প্রকৃতপক্ষে সময়ের সাথে সাথে, তার বয়স বাড়ার সাথে সাথে তার স্কিন, তার শারীরিক গঠন, এগুলো নিয়ে সে কনসার্ন হতে থাকে যে তার বাবা মার সাথে তার চেহারা, শারীরিক গঠন বা আমেরিকান স্বাভাবিক যে চেহারার গঠন আছে তার সাথে মিশ খায় না, বরং তার সাথে পাকিস্তান, ইন্ডিয়া অথবা বাংলাদেশের মানুষের চেহারার সাথে সহজাত মিল। বলে রাখা উচিত, আসলে বাংলাদেশি বলতে যেটা বোঝায়, বাংলাদেশ নামে পৃথিবীতে কোনো দেশ আছে এটা তার জানা ছিল না। একটা পর্যায়ে তিনি 10th পাশ করেন। 11th-এ যখন পড়েন, তখন সে তার মাকে খুব মারাত্মকভাবে ধরে। আমার চেহারাটা এমন কেন? না আমি তোমার মতো হয়েছি, না আমি বাবার মতো হয়েছি। আমার উৎপত্তি ও জন্ম পরিচয়টা কি আমাকে বলবে? ততদিনে নিজের পরিচয় এবং উৎপত্তি বোঝার মতো বয়সে পৌঁছিয়ে গেছে জো উইলিয়াম। মা এটা সেটা বুঝিয়ে পার করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু একটা সময় শ্রেণীকক্ষের অন্য অন্য বন্ধুদের দ্বারা এত বেশি বুলিংয়ের শিকার হতে থাকে, তাকে সবাই আশ্রিত, তাকে সবাই এটাকে কি বলে, দত্তক পুত্র এরকম বলতে থাকে। প্রকৃতপক্ষে অ্যানা উইলিয়াম এবং তার স্বামী তাকে কখনো বুঝতেই দেয়নি এটা। এত বেশি আদর যত্ন আর ভালোবাসার মাঝে সে বড় হয়েছে, এত বেশি ভালোবাসার মাধ্যমে বড় হয়েছে যে
এই বিষয়টা মেনে নেওয়া তার জন্য ছিল ভীষণ কঠিন। কিন্তু তারপরেও একটা বয়সে যখন তারুণ্য ভিড় করে আপনার আশেপাশে, তখন স্বাভাবিকভাবে পৃথিবীর সমস্ত অচেনা জিনিসগুলোকে চেনার, পৃথিবীর সমস্ত আকর্ষণগুলো আপনাকে আকর্ষিত করবে। আমাকেও করতো, আপনাকেও করে, সবাইকে করতো। তো সেই জায়গাগুলো থেকে ডেভিড জো উইলিয়াম তার মাকে প্রচণ্ডভাবে ধরে বসে এবং একটা পর্যায়ে সে সে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, পড়াশুনো বাদ দিয়ে দেয়। সে তার মাকে বলে, এনাফ ইজ এনাফ, আই এম ডান and I'm not likely to go to school anymore. Whether you express me my real identity, I want to know who am I, and I want to know my real identity, my ethnic identity. I know you hide something from me, and I'm very much keen to know my origin. Who am I, from where I take birth, and why I am so different from the other American? Who am I? Please express me my real identity. অ্যানা উইলিয়াম পড়লেন এক ভীষণ ফ্যাসাদে। এদিকে জো উইলিয়াম, যাকে আমরা একটু পর মিনহাজ নামে চিনব, জো উইলিয়ামস নাছোড়বান্দা। একটা সময় অন্য আমেরিকান ছেলেরা ডিপ্রেশনে চলে গেলে যেটা করে, জো উইলিয়ামের সাথেও তেমনটিই হলো। জো উইলিয়াম এক সময় স্কুল বন্ধ করে দিয়ে নেশার জগতে চলে গেল। নেশার করাল গ্রাসে পড়ে জো উইলিয়াম একটু একটু করে নিজেকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু অ্যানা উইলিয়াম সেটা মেনে নিতে পারছে না। এমন একদিন সানডেতে, অর্থাৎ আমাদের রবিবারে, অ্যানা উইলিয়ামস জো উইলিয়ামসকে চার্চে ডাকে। মা এবং ছেলে চার্চে যায় এবং চার্চে যাওয়ার পর দুজন কথোপকথন শুরু করে। অ্যানা উইলিয়ামস তার অভিজ্ঞতায় বলেন, তোমার জন্মের বেশ কিছু বছর পূর্বে আমি জাতিসংঘের একটি কাজের তত্ত্বাবধানে বাংলাদেশ যাই। সেখানে রাজশাহী নামে একটা জেলা আছে। সেই জেলাতে আমার কিছু কাজ থাকে। বাংলাদেশে আমার একটা বান্ধবী হয়ে যায়, যে এই নিউ ইয়র্কে আমার সাথে একসাথে পড়াশোনা করেছে। আমি তার সাথে যোগাযোগ করি এবং আমি বাংলাদেশের সময়গুলো পুরাটা তার সাথেই কাটাই। আমি বাংলাদেশের যে জেলা রাজশাহী আছে সেখানেই অবস্থান করি এবং রুবাইয়াত আনোয়ারা সর্বদা আমার সাথে ছিল, অ্যাজ এ গাইড, অ্যাজ এ ফ্রেন্ড। তিনি বলেন, আমি বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশের ওই অঞ্চলের মানুষ যারা ছিল, রুবাইয়াত আনোয়ারার পরিবারের মানুষ যারা ছিল, প্রত্যেকে আমাকে প্রচণ্ড আপন করে নেয়। তিনি বলেন, জো তুমি জানো, আমার আর্লি ম্যারেজের কিছুদিন পর আমি প্রেগন্যান্ট হই এবং মিসক্যারেজ হয়ে যায়। এবং এই মিসক্যারেজ হওয়ার পর আমার ভীষণ কঠিন একটা ডিজিজ হয়, যে ডিজিজটার জন্য আমাকে আমার নারী জননতন্ত্র যেটাকে বলে সেটা কেটে ফেলতে হয় এবং আমি কখনোই মা হতে পারবো না, এটা জেনেই আমি বাংলাদেশে গিয়েছিলাম। আমি মানসিকভাবে শক্তিশালী ছিলাম, আমি আমার পরিস্থিতি ও পরিণতি মেনে নিয়েছিলাম এবং আমি আমার মতো করে জীবন চালাচ্ছিলাম। কিন্তু একজন নারী হিসেবে একটা সন্তানের অভাব আমাকে সবসময় কুড়ে কুড়ে খেয়েছে। কারো মম ডাক শোনার জন্য আমার এত বেশি পরিমাণে আকুতি ছিল যে কোথাও কোনো বাচ্চা দেখলে মনে হতো একটু আদর করে নেই। এমন সময় আমাদের বাসায়, আমরা যে রাজশাহীতে যে বাসায় থাকতাম,
সেই বাসায় আমাদের যে হেল্পিং হ্যান্ড ছিল, তার নাম ছিল আলেয়া বেগম। এই আলেয়া বেগম ছিল নদী ভাঙনের সর্বস্বান্ত হওয়া একজন নারী, যে এখানে আশ্রয় নিয়েছিল। একটিমাত্র ছোট বাচ্চা নিয়ে 2 জন মানুষ জীবন চালাতে হিমশিম খাচ্ছিল। এক টুকরো ছাউনি ছিল না মাথার উপর। রাজশাহী শহরে তার স্বামী মুঠ বয়ে চলত, আর আলেয়া বেগম ঝোঁটা বোয়ার কাজ করত। তো ওখানেই আমি তোমাকে দেখি, কি ফুটফুটে সুন্দর একটা রাজপুত্রের মতো বাচ্চা, কিন্তু অনাদরে অবহেলায় সারাক্ষণ শুধু কেঁদেই যাচ্ছে। আমি ওখানেই প্রথম তোমাকে বুকে জড়িয়ে নেই, এবং আমার মনে হয় আমি আমার হারানো মাতৃত্বের প্রথম স্বাদটা পাই। সময় চলতে থাকে, তোমাকে ওই বাসায় রেখে দেওয়া হয়। আলেয়া বেগম মাঝে মধ্যে এসে তোমাকে দেখে, এবং অধিকাংশ সময় তোমাকে আমাদের সাথেই রেখে দিই। তখন তোমার বয়স আর কত হবে, 1.5 বছর। তাদের এই কষ্টের জীবন এবং তোমার প্রতি আমার টান থেকে একটা সময় আমি রুবাইয়া তানোয়ারা বেগমকে, অর্থাৎ আমার বান্ধবীকে, প্রস্তাব দিয়ে ফেলি এই বাচ্চাটিকে তার বাবা মার পারমিশন থাকলে আমি আমেরিকায় নিয়ে যেতে চাই। আমি আমেরিকায় নিয়ে যেতে চাই। প্রথমে কোনোভাবেই কোনো বাবা মা রাজি হয় না। এরপর পাড়া পড়শি আশেপাশের যারা আছে সবাই মিলে ধরে কয়ে বলে কয়ে একটা সময় তাদেরকে লোভ দেখানো হয়, এই বাচ্চা একদিন বড় হবে, তোমরা এই বাচ্চাটাকে সর্বোচ্চ কতটুকু মানুষ করতে পারবে, হয়তোবা রিক্সা চালাবে, না হলে ভ্যান চালাবে। এই মেম সাহেবের সাথে যদি আমেরিকায় চলে যায়, তাহলে তোমার বাচ্চা একসময় সুন্দর একটা জীবন পাবে। বাচ্চার মুখের দিকে তাকিয়ে না হয় দিয়েই দাও। অনেকভাবে তাদেরকে বোঝানোর পর শেষতক তাদের দারিদ্র্যের অসহায়ত্বের দিকে তাকিয়ে তারা তোমাকে আমার কাছে দিয়ে দেয়। আমি তাদেরকে বেশ কিছু টাকা পয়সা অফার করি, কিন্তু তারা একটি পয়সাও নিতে রাজি হননি। দে ওয়্যার ভেরি কাইন্ড ইন নেচার। বলছেন মেরি অ্যানা উইলিয়ামস, তার চোখে পানি। এরপর তিনি বললেন, এরপর আমি তোমার জন্য ডকুমেন্টস যা কিছু প্রয়োজন এম্বাসির কাছ থেকে রেডি করে এদেশে নিয়ে আসি, এবং এদেশের আইন অনুযায়ী তোমাকে আমাদের সন্তান হিসেবেই পরিচয় দেই। এবং তারপর থেকে আজ পর্যন্ত আমি তোমাকে কখনো মাতৃস্নেহর এক ফোঁটা আড়াল রাখিনি। আমার যে চাকরি ছিল, আমি চাকরি ছেড়ে দিয়েছি। ব্যবসা বাণিজ্যের পুরোটাই তোমার বাবার হাতে উঠিয়ে দিয়ে আমি আমার সমস্ত সময়গুলো সেই ছোটোবেলা থেকে আজ পর্যন্ত তোমার জন্যই বরাদ্দ রেখেছি। আমি তোমার জন্য পরবর্তীতে আর কোনো জবেও ঢুকিনি। আমি তোমাকে নিয়েই ভালো আছি, কিন্তু এই ভয়টা আজীবন ধরে আমার ছিল, কোনো একদিন তুমি তোমার প্রকৃত আইডেন্টিটি জানতে চাইবে, আর সেদিন হবে আমার জন্য ভীষণ কষ্টের। জো, আসলেই আজকের দিনটা আমার জন্য ভীষণ কষ্টের, কিন্তু যেন জো, গর্ভে ধারণ করিনি, কিন্তু মাতৃত্বের কোনো জায়গা আমি তোমাকে অপূর্ণ রাখিনি। এক মুহূর্তের জন্য জয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিছু সময়ের জন্য তার মনে প্রশ্ন উঠল, কে আমার মা, কোথায় আছে সে, কেমন আছে, কার গর্ভ থেকে আমি জন্মগ্রহণ করেছি? বাংলাদেশ, রাজশাহী, কোথায় খুঁজে পাবো আমি? আমি আমার মাকে আশ্বস্ত করি, আমি তোমাদেরই সন্তান, আমি তোমাদেরই পরিচয়ে সারা জীবন কাটিয়ে যাব। অবশ্য ভদ্রমহিলার কষ্ট দেখে আমার প্রচণ্ড খারাপ লাগে। যে যাই বলুক, আমার এই বেড়ে ওঠার পিছনে সবচেয়ে বড় অবদান তো তার। সেই তো তার মায়া মমতায় আমাকে আগলে রেখেছে, এত বড় করেছে, এত সম্মান করেছে। সত্যি বলতে কি, না নামক কোনো শব্দটা আমি আমার মার কাছ দিয়ে কখনো পাইনি। যখন যেটা যেভাবে চেয়েছি, আমি কখনো তার মুখ থেকে না শুনিনি। আমেরিকাতে আমরা যথেষ্ট বিত্ত বৈভবশালী পরিবার ছিলাম। তো
একটা পর্যায়ে আমি তাকে সান্ত্বনা দেওয়ার পর আবার আমি আমার ক্লাস শুরু করি। আমার মন থেকে কিন্তু ওই বাংলাদেশ অ্যান্ড রাজশাহী এই জিনিসটা চলে যায় না। অনলাইনের যুগ, তথ্য প্রযুক্তির যুগ। ফেসবুক, ইউটিউবে আমি যতদূর সম্ভব আমি খোঁজার চেষ্টা করি বাংলাদেশ, রাজশাহী। সেখানের ভিডিও দেখতে দেখতে কোনো বয়স্ক নারী যদি আমার চোখে পড়ে, আমার মনে হয় এটা কি আমার মা হতে পারে? আমি কি ইনার গর্ভ থেকে জন্ম নিতে পারি? এক অন্যরকম অনুভূতি, আপনাদেরকে হয়তো বা বোঝাতে পারবো না। এরই মাঝে আমি খুব ভালো রেজাল্ট করে 12 পাস করার পর ইউনিভার্সিটিতে চলে যাই। আমি আমাদের ভার্জিনিয়ারই একটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনে ভর্তি হই, ক্লাস করছি। ভাগ্যের শিখে ছিল ততদিনে। একদিন ফেসবুকে একটা লাইভ দেখছিলাম, একটা মেয়ে নাম জাহান সুলতানা, সে ঝড়ের একটা ভিডিও করছে, লাইভ করছে। প্রচণ্ড ঝড় হচ্ছে, ম্যাঙ্গো অর্থাৎ আমগুলো ঝরে ঝরে পড়ছে, এবং সে বলছে যে এটা রাজশাহীর বিখ্যাত আম। পরে জেনেছি রাজশাহী ইজ ভেরি ফেমাস ফর ম্যাঙ্গোজ, আমের জন্য রাজশাহী খুব বিখ্যাত। লিসেনার্স, প্রকৃতপক্ষেই রাজশাহী আমাদের আমের জন্য বিখ্যাত। বাংলাদেশের আম সম্পদের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র হচ্ছে রাজশাহী। যাই হোক, গল্পে ফিরে আসি। আমি এটা দেখার পর হঠাৎ করে আমার মনের ভিতর নাড়া দিয়ে ওঠে, দিস ইজ রাজশাহী, দিস ইজ দ্য প্লেস অফ মাই মাদার ওয়ার আই টেক বার্থ। আমার মনের ভিতরে এক অদ্ভুত ধরনের আনন্দ চলে আসে, এক অদ্ভুত ধরনের ভালো লাগা চলে আসে। আমি মেয়েটিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং মেসেঞ্জারে আমি তাকে মেসেজ করে রাখি। সত্যি অর্থে আমি এক বর্ণও বাংলা বুঝতাম না, এবং বাংলাদেশ নামে একটি দেশ আছে এটা সর্বপ্রথম কিছুদিন আগে চার্চে আমার মায়ের মুখ থেকেই শুনেছি। আমি প্রোফাইল দেখে জানলাম মেয়েটি রাজশাহী ইউনিভার্সিটিতে হিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশুনো করে। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন করে 15 দিন পরে রিপ্লাই আসলো, হ্যালো জো। আমি তার সাথে ইংলিশেই চ্যাট করা শুরু করলাম। সে আমার সাথে যথেষ্ট স্মার্টলি ইংলিশে লেখার চেষ্টা করলো, কিন্তু আদতে বুঝলাম শি ইজ নট সো ওয়েল ইন ইংলিশ, অ্যান্ড বেসিক্যালি শি ইজ নট ওয়েল নোন অ্যাবাউট ওপেন ইংলিশ আমেরিকা, অর্থাৎ আমেরিকার লোকাল ইংলিশ বা আমেরিকান অ্যাকসেন্ট ইংলিশ এবং ইংরেজির ব্যবহার সম্পর্কে সে ততটা পোক্ত নয়। তারপরেও আমার চালিয়ে নেওয়ার মতো লেখা সে লিখত। এমন করতে করতে একটা সময় আমাদের ভিতর কিছুটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আমি তাকে জাহান নামে ডাকি, সে আমাকে জো নামে ডাকে। ও হ্যাঁ, লিসেনার্স, বলা হয়নি, আমার মা আমাকে জানিয়েছিল জন্ম সময়ে বা 1.5 বছর বয়স পর্যন্ত আমাকে আমার আসল যে বাবা মা তারা মেনহাজ নামে ডাকত, অর্থাৎ আমার প্রকৃত নাম মেনহাজ। তো যাই হোক, আমি জাহানারার সাথে ব্যক্তিগত যোগাযোগ, সম্পর্ক এবং কথা বলাটা চালিয়ে নিয়ে যেতে থাকি খুব দ্রুত, এবং আমাদের ভিতর খুব ভালো একটি বন্ধুত্ব হয়। একটা পর্যায়ে আমি আমার আমেরিকার যত বন্ধুবান্ধব আছে তাদের থেকে জাহানারাকেই বেশি সময় দিতে থাকলাম, জাহানকেই বেশি সময় দিতে থাকলাম। সেও আমার প্রতি প্রচণ্ড রকম আকর্ষিত থাকতো, এবং সেও আমার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হতো। সময়ের পরিক্রমায় মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ, সেখান থেকে ভিডিও কল, আমাদের সাথে কথা হতে লাগলো বারবার। মানুষ যেখানেই থাকুক, পৃথিবীর যেখানেই থাকুক, একজন পুরুষ এবং একজন নারী যখন ঘনিষ্ঠ যোগাযোগে থাকে তাদের মনে ভালোবাসা জমবেই। আমরাও আলাদা নই, আমাদের মনেও পরস্পরের প্রতি ভালোবাসা জমেছিল। একটা সময়
জাহান আমাকে জানিয়ে দেয় she loves me, she loves me a lot and similar here. আমি আমেরিকার কোনো মেয়ের ভিতর জাহানের মতো সপ্রতিভ এবং নির্ভেজাল মানসিকতা খুঁজে পেতাম না। যতটুকু তাকে দেখতাম ততটুকুই ন্যাচারাল মনে হতো, কোনো আর্টিফিশিয়ালিটি নেই, কোনো ঢং নেই, যেন এক প্রকৃতির মতো সুন্দর। আমিও মজে ছিলাম তার ভালোবাসায়। অ্যাট দ্য মিন টাইম আমার মনের ভিতর একটি দুষ্টুমি চাপে। সামনেই আমার 2 months ব্রেক, অর্থাৎ 2 মাস আমার ইউনিভার্সিটি বন্ধ। এই সময়টাকে আমি কাজে লাগাতে চাই। হাউ আই স্পেন্ড মাই টাইম, আমি বারবার নিজেকে প্রশ্ন করি। একটা সময় আমার মাথায় আসে আমি বাংলাদেশে একবার ঘুরে আসব, যেহেতু কিছুদিন পূর্বেই আমার পাসপোর্ট হয়েছে। আমি চাইলাম আমি বাংলাদেশে একবার ঘুরে আসব, জাহানকে দেখে আসব, রাজশাহী দেখে আসব, বাংলাদেশকে দেখে আসব আমার মাতৃভূমিকে, আমার মায়ের ভূমিকে, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, যেখানে আমার শিকড় পোতা। যে কথা সেই কাজ। কিন্তু আমার মা অর্থাৎ মেরি অ্যানা উইলিয়ামস, তিনি কোনোভাবেই চান না বাংলাদেশি কারোর সাথে আমার কোনো যোগাযোগ হোক, বাংলাদেশ নিয়ে কোনো আকর্ষণ থাকুক। কারণ তিনি সবসময় ওই দিনের পর ভয়ে থাকতেন কোনো একদিন না জানি আমি শেকড়ের সন্ধানে ওই বাংলাদেশে চলে যাই। ভ্যাকেশন পিরিয়ডে আমি মাকে বললাম, মা আমি আমার কিছু বন্ধু বান্ধব সহ ক্যানাডায় যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু ক্যানাডা উইথ মাই ফ্রেন্ডস ফর হ্যাং আউট। আমার কোনো বিষয়ে মায়ের দ্বিমত ছিল না, কিন্তু ডিউরেশন অর্থাৎ সময়টা নিয়ে মায়ের দ্বিমত ছিল। আমি প্রায় 1.5 মাসের মতো সময় নিয়ে যেতে চাচ্ছিলাম। মা আমাকে বলল, ওয়াই ফর দিস লং টাইম? আমি তাকে এটা ওটা বুঝিয়ে রাজি করলাম। যাই হোক, যথাসময়ে আমি বাংলাদেশ এম্বাসিতে বাংলাদেশের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করলাম। ভিসা মঞ্জুর হলো এবং আমি বিমানে চড়ে বসলাম বাংলাদেশের উদ্দেশ্যে। যথাসময়ে বাংলাদেশে আমি পৌঁছে গেলাম। এদিকে জাহান এবং তার এক আন্টি আমাকে রিসিভ করার জন্য ঢাকায় প্রস্তুত। আমি এয়ারপোর্ট থেকে নামার পর আমি উষ্ণ অভিনন্দন পেলাম তাদের। পরে জেনেছি জাহান আরও বেশ কিছুদিন আগে রাজশাহী থেকে ঢাকায় চলে আসে, তার আন্টির বাসায় ওঠে এবং আন্টিকে আমাদের পুরো ঘটনা খুলে বলে। আন্টিও সানন্দে রাজি। তারা আমাকে অত্যন্ত উষ্ণ অভিনন্দনের সহিত তাদের বাসায় নিয়ে গেল। আমি বাসায় গেলাম, আমাকে প্রচুর আদর যত্ন করা হলো। আমাকে আপ্যায়ন করার জন্য প্রচুর খাবারের ব্যবস্থা ছিল। আমি সব খাবারই চেখে দেখছিলাম, কিন্তু আসলে এটা আমেরিকানদের মতো না। আমার সবচেয়ে বেশি যে বিষয়টার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে দে লাভ টু মাচ স্পাইসি, বাট আই এম নট সো মাচ কমফোর্ট উইথ স্পাইস ফুড। অর্থাৎ ঝাল নিয়ে তার খুব সমস্যা হচ্ছিল, সে ঝাল তেমন একটা বেশি পছন্দ করে না। আমি ঢাকা শহরে ঘুরতে থাকি, ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি। ঘোরার এক পর্যায়ে যেহেতু জাহানের সাথে আমার একটি ভালোবাসার সম্পর্ক ছিল, আমরা অনেক বেশি ক্লোজ হয়ে যাই। কিছু কিছু সময় আমরা এত বেশি ক্লোজ হয়ে যাই যেটা শুধুমাত্র স্বামী স্ত্রীরই পক্ষে সম্ভব। আমেরিকান কালচারে বড় হওয়ার জন্য আমার কাছে বিষয়টি তেমন ছিল না, কিন্তু বাংলাদেশি এবং বিশেষত মুসলিম কালচারের হওয়ার জন্য জাহানের জন্য বিষয়টা ছিল ভীষণ কঠিন। আবেগের উত্তেজনা অনেক কিছু করার পর জাহান বেশ কিছুটা ভেঙে পড়ে। সে জানায় সে মুসলিম এবং তার রিলিজিয়নে এটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ।
আমি জানালাম আমি একজন খ্রিস্টিয়ান এবং ছোটবেলা থেকে সেভাবেই আমি বড় হয়েছি। তো একটা পর্যায়ে জাহান প্রচণ্ড ভেঙে পড়ে, প্রচণ্ড কান্নাকাটি করে এবং সে আমাকে স্পষ্ট জানিয়ে দেয়, ম্যারি মি, রাদার আই উইল কমিট সুইসাইড। আমি পড়ে গেলাম এক মহা ফ্যাসাদে। একে তো বাংলাদেশে এসে আসলে আমার স্বাভাবিক কথা বলার মতো মানুষ খুঁজে পাচ্ছি না, তাদের ভাঙা ভাঙা ইংরেজিতেই আমাকে কমিউনিকেশন করতে হচ্ছে, তারপর আবার এমন একটা ট্রমা। আমার খুব কষ্ট হলো, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা সহায় হলো সেটা হচ্ছে আমার চেহারা। আমার চেহারায় তো আমি পুরো দস্তুর বাঙালি সন্তান, হয়তো বা একটু বেশি স্মার্ট, কিন্তু তারপরেও বাঙালি হিসেবে আমাকে পরিচয় করিয়ে দিলে কেউ না করে না। শুরু হলো ষড়যন্ত্রের প্যাচ, ভালোবাসাকে পরিণয় দেওয়ার ষড়যন্ত্র। তারা চাইলো আমাকে আমেরিকান মুসলিম হিসেবে প্রেজেন্ট করতে, এবং তার জন্য একজন মুরব্বীকেও মোটামুটি খুঁজে পাওয়া গেল যার সন্তানেরা দেশের বাইরে থাকেন। কিছু ফেক কাগজপত্র তারা তৈরি করে ফেললো। কিন্তু ঘটনার সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, ইন দ্য মিন টাইম আমার পাসপোর্টটি জাহান ছিঁড়ে ফেলেছে। আমি রাগ হলাম, কিন্তু ওর ভালোবাসার কাছে রাগ খুব বেশি সময় টিকল না। তবে আমার ভিতরে একটা খুঁতমুত করছিল যে আমি কিভাবে আবার আমেরিকায় ফিরে যাব, আমি কিভাবে আবার আমার পরিচিত জায়গায় ফিরে যাব। উদ্বেগ উত্তেজনা ছিল। এদিকে জাহান সুলতানার আন্টি আমাকে বাংলা শেখানোর জন্য যার পরনে উঠে পড়ে লেগে গেলেন, এবং ইসলাম ধর্মের যে বেসিক নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো আমাকে শেখানোর জন্য উঠে পড়ে লেগে গেলেন। 10-12 দিনে আমি মোটামুটি টুকটাক ভাঙা ভাঙা বাংলা বলা, ফজর, আসর, জোহর, মাগরিব, এশা, নামাজ কখন, কয় রাকাত, কিভাবে পড়তে হয়, এগুলোর তালিম মোটামুটি পেয়ে গেলাম। রক্তবনের একটা কথা আছে, বাংলাটা মোটামুটি বুঝতে আমার খুব বেশি সময় লাগলো না। অন্তত আমি বুঝতে পারি, ভাঙা ভাঙা 10-15 লাইন বলতেও পারি, এতটুকুই সহায়। মুরব্বীকে ডেকে এনে আমার জাল অনেক কাগজপত্র তৈরি করা হলো। আমার ইতিহাস, আমার জীবনে ইতিহাস সব কিছু শুনে ওই মুরব্বী মানুষটাও অনেক ইমোশনাল হয়ে যান, এবং তিনি এ বিষয়ে আমাদের হেল্প করতে রাজি হন। কিছু ফেক কাগজপত্র তৈরি করে তার পিতৃ পরিচয়ে তিনি জাহানের পরিবারে আমার বিষয়ে বিয়ের প্রস্তাব পাঠান। জাহানের পরিবারটি রাজশাহীর একটু উচ্চবিত্ত পরিবার ছিল। তার বাবা সেখানে একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ও সমাজপতি। 4টি ভাই আছে, সবাই যার যার জায়গায় প্রতিষ্ঠিত, এবং 4 ভাইয়ের একটি মাত্র বোন, জাহান সুলতানা। মুরব্বী আমাকে নিয়ে গিয়ে যখন বিয়ের প্রস্তাব দিলেন এবং জানালেন আমার ছেলে বিয়ে করে আমেরিকায় চলে যেতে চায় এবং কিছুদিন পর আপনাদের মেয়েকেও আমেরিকায় নিয়ে যাবে, আমার পরিবার এক বাক্যে রাজি। আমি তেমন বাংলা বলতে পারি না, এবং ভদ্রলোকের স্ত্রী ছোটবেলা থেকেই আমেরিকায় চলে গিয়েছেন, আমেরিকাতে থাকেন। ভদ্রলোক মাঝে মধ্যে আমেরিকায় গিয়ে ঘুরে আসেন। এমন পরিচয় দেওয়া, এমন ফলানো গল্প এবং কাগজপত্র সব কিছু দেখে তারা আর খুব বেশি আমার সম্পর্কে জানতে চাননি। খুশি খুশি মনেই আমাদের বিয়ে হয়ে যায়, আমাদের বাসরও হয়ে যায়। ফর মি ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ডে, বাট অ্যাজ অ্যান আমেরিকান this was not so special for me, where it was very very special for Jahan. আমেরিকার বিয়ে প্রথার সাথে বাঙালি বিয়ে প্রথার তো পার্থক্য থাকবে। এখানের মানুষের ইমোশন, পারিবারিক বন্ধন, সম্পর্কের মূল্যায়ন অবশ্যই আমেরিকার খাপ ছাড়া পুঁজিবাদী জীবনের থেকে আলাদা হবে।
আমি সম্পর্কের ভ্যালুজ না বুঝে একটা পরিবার থেকে এসে সম্পর্কের ভ্যালুজ দেখে আমি অনেক আপ্লুত হয়ে যাই। ভীষণ ভালো লাগে তাদের আতিথেয়তা, তাদের আমাকে নিয়ে চলাফেরা। বিপত্তি বাধে মা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারছিলেন না, কেন কি রাজশাহীতে নেটওয়ার্ক এত ভালো পায় না। তিনি আমাকে বারবার ভিডিও কল দিলেও আমি কয়েকবার পিক করি, কিন্তু সামহাও আমার আশেপাশের অনেক বাঙালি শোরগোল, বাংলার শোরগোল শুনে তিনি বুঝে যান আই এম নট ইন ক্যানাডা, আই এম ইন বাংলাদেশ। এবং তিনি যার পরে অনেক ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন। আমি কি আমার সন্তানকে হারাতে যাচ্ছি? আমার সন্তান কি আমার থাকছে না? আমার মা আমি ঢাকায় আসার পর আবার যখন আমাকে কানেক্ট করেন তখন তিনি কেঁদে ফেলেন এবং তিনি আমাকে বলেন, উইদিন 24 আওয়ার টুল ব্যাক টু আমেরিকা, রাদার আই উইল কাম টু বাংলাদেশ। অর্থাৎ 24 ঘন্টার ভিতর তুমি আমেরিকায় চলে আসো, না হলে আমি বাংলাদেশে চলে আসবো। I assure her I'm fine here. You need not to be worry. I'll come back within some days. Please keep patience. কিন্তু তার মন আকুলি বিকুলি করে। ইতিমধ্যে আমি একটি বড় রকম ফ্যাসাদে পড়ে যাই। আমার কাগজপত্রগুলো যে জাল, এগুলো কিভাবে যেন জাহানের বাবা মার কানে চলে যায়। তারা হৈ হৈ করে ছুটে আসেন ঢাকা শহরে। তারা জেনে যান আমি খ্রিস্টিয়ান এবং আমাকে পুলিশে দেওয়া হয়। কিছু মারধরও করা হয়, পুলিশে দেওয়া হয়। কিছু পত্রিকায় হয়তো বা খবরটাও আসে। উইলিয়ামজও এত কিছু জানতে পারেননি। কাগজপত্রে তার নাম ছিল মিনহাজ এবং তিনি মিনহাজ নামেই সিগনেচার করেন। সো এই ফেক ডকুমেন্টেশন বা জালিয়াতির জন্য তাকে জেলে পুরে দেওয়া হয়। জেলে যাওয়ার আগে তিনি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করার ফলে অ্যাম্বাসির মধ্যস্থতায় তাকে অ্যাম্বাসির হেফাজতে নেওয়া হয় এবং অ্যাম্বাসির হেফাজতে রেখে মামলা পরিচালনার পারমিশন দেওয়া হয়। যেহেতু পাসপোর্ট ছিঁড়ে ফেলা হয়েছিল, সো মায়ের সাথে যোগাযোগ করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। মেরি অ্যানা উইলিয়াম যথাসময়ে বাংলাদেশে চলে আসেন। তার সন্তানকে প্রচণ্ড বকাঝকা করেন এবং তিনি এটা জানতেন যতক্ষণ না পর্যন্ত এই কেসের কোনো ফয়সলা না হচ্ছে তিনি মানে ডেভিড জো উইলিয়াম এই দেশ থেকে যেতে পারবেন না। তিনি তার পাসপোর্টের সব ধরনের ব্যবস্থা করে পাসপোর্ট হাতে পাওয়া মাত্র বা মামলা নিষ্পত্তি হওয়া মাত্র একটা পাস ডকুমেন্টের ব্যবস্থা করে অন্তত আমেরিকায় ফিরে যাওয়ার মতো ব্যবস্থা করে তিনি চলে যান। এদিকে জয়ের মামলাটিও আস্তে আস্তে পরিণতি পায়। জয়ের মামলাটিও খালাস হয়ে যায়। কিন্তু মামলা খালাস হয়ে যাওয়ার পর জো জানতে পারে জাহানকে তার বাবা মা জোর করে রাজশাহী নিয়ে গিয়েছে এবং তারা তাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। ইন দ্য মিন টাইম হয়তো বা তার বিয়ে হয়েও গিয়েছে। ওই যে জাহানের আন্টির মাধ্যমেই জো সেটা জেনেছিল এবং এটাও জেনেছিল জাহানের জন্য তার আন্টির উপর অনেক অত্যাচার হয়েছে, তাকে শারীরিকভাবে সামাজিকভাবে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছে। জো বিমানযোগে আমেরিকায় ফিরে আসে। অ্যানা উইলিয়ামস জোকে আবারও পেয়ে যেন হারানো ধন খুঁজে পায়, চোখে চোখে রাখে, কোনোভাবেই যেন আর সে বাংলাদেশে ফিরতে না পারে। এদিকে জোর মন প্রাণ সবটুকুই পড়ে থাকে ওই বাংলাদেশে, যেখানে তার শিকড় রয়েছে, তার মাতৃস্মৃতি রয়েছে, একই সাথে তার নতুন স্মৃতি। বিয়ে যে রীতিতেই হোক, বিয়ে তো হয়েছিল।
একজন নারীর হৃদয়ের সবটুকু ভালোবাসা উপলব্ধি করার মতো অবস্থায় তো জো ছিল। জোর মন প্রাণ সবটুকুই পড়ে থাকে ওই বাংলাদেশে। ইন দ্য মিন টাইম আবারও কোনো এক মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জাহানের আন্টি, অর্থাৎ যার নাম এসেছে রবি, রবির সাথে জয়ের যোগাযোগ হয়। সাথে সাথে হোয়াটসঅ্যাপ চালাচালি। রবি টোটাল ব্যাপারটা জোকে বুঝিয়ে বলে। জাহানকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হলে জাহান পালিয়ে চিটাগং চলে যায়। সেখানেই সে আছে, শিক্ষিতা মেয়ে, ছোট্ট একটা চাকরি করে সময় পার করছে। আর যেহেতু পরিবার থেকে পালিয়েছে, সো ধর্মভীরু পরিবার আর তাকে গ্রহণ করবে না, আর একরকম ত্যায্যই করে দিয়েছে। জো জাহানের কন্ট্যাক্ট চায়, কন্ট্যাক্ট দেওয়া হয়। জাহানের সাথে জো যোগাযোগ করতে থাকে। যোগাযোগ করতে করতে এক পর্যায়ে জো জাহানকে আবার ফিরে পায়। জাহান অনেক অভিমানী হয়ে গিয়েছে। সরল প্রতীপ, সুপ্রতীপ, এত হাসি খুশি মেয়েটা জীবনের এবং ভালোবাসার খেলায় পড়ে হঠাৎ করে মুষড়ে বিমর্ষতায় জীবন কাটাচ্ছে। জোয়ের মায়া হলো প্রচুর। জো তার বর্তমান মা মেরি অ্যানা উইলিয়ামসকে বলে, প্লিজ pardon me, I want to seek permission from you to go Bangladesh again. And you know, I was married and loves a girl lot, and her name is Jahan. Would you please permit me to go there to see Jahan? I want to bring her with me in America. মেরিয়ানা উইলিয়ামস কি বুঝে কি বুঝলেন জানি না, সন্তানের মনের অবস্থা বুঝতে পেরে তিনি অনেকগুলো টাকা দিয়ে আবার জোকে বাংলাদেশে পাঠিয়ে দিলেন। জো বাংলাদেশে চলে আসলো। গতবারের কিছু সমস্যা থাকাকালীন সময়ে এম্বাসি কিছুটা গড়িমসি করেছিল, কিন্তু তার বর্তমান বাবার বা পালক বাবার রাজনৈতিক এবং রাজনৈতিক প্রভাবশালী হওয়ার কারণে এটা ধোপে টিকল না। সে পারমিশন পেয়েই গেল এবং সে বাংলাদেশে চলে আসে। রবি আন্টি যথারীতি এয়ারপোর্টে তাকে রিসিভ করে ডোমেস্টিক লাইন ধরে সেখান দিয়ে আবার চিটাগংয়ের টিকিট কাটেন। তারা দুইজন চিটাগং পোর্টে পৌঁছানোর পর পৌঁছে যান জাহানারার ছোট্ট সিমসাম ঘরে। এবার জো আটঘাট বেঁধেই এসেছেন। বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর নিয়ে কিছু ফেসবুক ফ্রেন্ড, কিছু ওদেশে প্রবাসীদের সাথে যোগাযোগ করে তিনি জাহানের সাথে দেখা করেন। জাহান যেন আকাশ হাতে পেল। কিন্তু জানেন, ওই ধর্মীয় যে দূরত্বটা, সেই দূরত্বটা জাহানকে আসলে সংকোচে ফেলে দিয়েছে। আসলেই তো তার বিয়েটা নকল ছিল, প্রকৃতপক্ষেই তো সে তার স্ত্রী না, এবং তাদের ভিতর যা হয়েছে সেটা ভুল। জো জাহানের সাথে যতবার ক্লোজ হতে চায়, জাহান তত তাকে বুঝিয়ে বলে, জো, ইউ আর নট ইন মাই কমিউন, and without being Muslim, you are forbidden for me to marry and to make any relationship. জো এক মারাত্মক সমস্যায় পড়ে যায়। এটা কোন ধরনের সমস্যা? কিন্তু প্রকৃতপক্ষে জো ততদিনে ইসলাম মুসলিম সম্পর্কে বেশ খানিকটা ধারণা নিয়েছে, এবং ধারণা তার
ধারণাগুলো থেকে সে ইসলামের শান্তির বাণী দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছে। তারপরেও জো প্রায় 3টা দিন সময় নিল। 3টা দিন তাদের মাঝে দেখা হয়েছে, কথা হয়েছে, সময় কেটেছে, গল্প হয়েছে, স্মৃতি কাতরতা বেড়েছে। কিন্তু জাহান তার স্বামিত্বের জায়গাটা তাকে দেয়নি। 3 দিন পর জো ফোন করে ম্যারিয়ানা উইলিয়ামসকে। মম, I'm impressed by Islamic ideology. I wanna be Muslim. Do you agree with my thinking? অ্যানা উইলিয়ামস উভয় সংকটে পড়ে গেলেন। শি ওয়াজ ইন ডাইলেমা। তারপরেও স্মার্ট অ্যানা উইলিয়ামস জোকে বলেন, you have the freedom to choose a life icon. You have the freedom to choose your religion, choose your belief. If you are really impressed and you find peace from that religion, I permit you to accept that. জোকে মুসলিম করা হয়। একটি মসজিদে গিয়ে জো মুসলিম হয় এবং তার জন্য যতটুকু ভ্যালিড ডকুমেন্টস প্রয়োজন হয় এম্বাসি থেকে ততটুকু ডকুমেন্টস আনিয়ে নেওয়া হয় এবং জোহের নতুন নাম হয় মিনহাজ, মোহাম্মদ মিনহাজ ইসলাম। তার প্রকৃত বাবা মার দেওয়া প্রথম নাম। এরপর ইসলাম ধর্মমতে তাদের বিয়ে হয়। জো বেশ সময় নিয়ে এসেছিল, প্রায় 6 মাস। জাহানের সাথে মেনহাজের একটা সংসার তৈরি হয়। ইন দ্য মিন টাইম বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং ইসলাম নিয়ে তার অনেক আকর্ষণ ছিল। প্রতিদিন একটু একটু করে বাংলা শেখার তার কী আগ্রহ। দর্শক, আপনারা ভাবছেন জাহানকে বোঝার জন্য বা জাহানের ভাষা রপ্ত করার জন্য সে বাংলা শিখছে? না, ঠিক তা নয়। তার এই বাংলা শেখার সবচেয়ে বড় কারণ সে তার মাকে খুঁজে পেতে চায়, সে তার গর্ভদাত্রীকে খুঁজে পেতে চায়, 9 মাস যে জঠর ছিল সেই মানুষটাকে খুঁজে পেতে চায়। জো কিছু এক্সপার্ট ল্যাঙ্গুয়েস্টের শরণাপন্ন হলো, কিছু অ্যাপের শরণাপন্ন হলো, যাতে করে উইদিন শর্টেস্ট পসিবল টাইম he will able to reach Bengali language. জোয়ের বাংলা ভাষায়, অর্থাৎ আমাদের মিনহাজ ভাই, তার বাংলা ভাষার উন্নতিটা ছিল চোখে পড়ার মতো, ডেভেলপমেন্টটা ছিল চোখে পড়ার মতো। খুব দ্রুত সময়ে তিনি সবচেয়ে বেশি যেটা করতে পারলেন সেটা হচ্ছে বাংলা ভাষা বুঝতে পারলেন খুব ভালো। বলতে গিয়ে তার অনেকখানি বেঁধে যায়, ভাঙা ভাঙা বাংলা বলেন, তারপরেও একটু মানিয়ে নিলে, শুনলে বোঝার মতো বাংলা তিনি শিখে গেলেন। 1 মাস কেটে গেল। সংসার জাহান তার থেকে বেশি পরিমাণে তাকে যে জিনিসটা আপ্লুত করলো সেটা হচ্ছে সে তার মায়ের কাছে ফিরতে চায়। একটি বারের জন্য হলেও সে তার মাকে দেখতে চায়। চিটাগং থেকে একটা সময় তারা ঢাকায় শিফট করে। ঢাকায় শিফট করার পর মেরিয়ানা উইলিয়ামসের সাথে জোয়ের রেগুলার কথা হতো। জো মেরিয়ানা উইলিয়ামসকে বারবার রোবাইয়া তানোয়ারার কন্ট্যাক্ট দেওয়ার জন্য চাপাচাপি করতে থাকে, কিন্তু অ্যানা বলে দেন বারবার, I left her for a long time and I don't have any contact remain. তারপরেও জো তাকে জোর করতে থাকে, কোনো কন্ট্যাক্ট, কোনো ব্যক্তি, কোথাও কোনো জায়গা, কোনো ঠিকানা যদি মনে থাকে। সহায় হয় জাহান।
জাহান রাজশাহীর খুঁটিনাটি সব কিছুই জানে। সেখানে সে স্থানীয় রাজশাহী ইউনিভার্সিটির ইতিহাসের স্টুডেন্ট ছিল। জাহান খুঁটিনাটি জেনে যে বিষয়টা বুঝতে পারে সেটা হচ্ছে রাজশাহীর বাঘা উপজেলার কোনো একটা জায়গায় তিনি অবস্থান করেন এবং যে অবস্থানের বর্ণনা দেন সেটা হিসাব করলে বাঘা উপজেলা সদরের খুব কাছাকাছি একটা বাড়িতে থাকতেন। তারা চিটাগং থেকে ঢাকার থেকে রাজশাহী চলে আসে, কিন্তু তার বাবা মা কিন্তু কেউ জানে না জাহান রাজশাহী এসেছে। তারা বাঘায় চলে যায়, খুঁজে খুঁজে বের করে সেই বাসা যে বাসাতে অ্যানা উইলিয়ামস ছিলেন। অ্যানাকে ভিডিও কলে যখন দেখানো হয় অ্যানা স্মৃতিকাতর হয়ে পড়েন, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় ওই বাসাতে রোবাইয়া তানোয়ারারা কেউ আর থাকেন না। রোবাইয়া তানোয়ারা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। তার ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে। উপায় বাতলে দেন জাহান সুলতানা। তিনি রুবাইয়াত আনোয়ারার আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে খুঁজতে খুঁজতে একটা সময় তার চাস্তো ভাই সোহান আহমেদকে পেয়ে যান। বয়স খুব বেশি না, 38 থেকে 40 হবে। তার কাছে রুবাইয়াত আনোয়ারার বিভিন্ন বিষয়ে যখন প্রশ্ন করা হয় এবং মিনহাজের বিষয়ে বলা হয়, তিনি লাফিয়ে ওঠেন, হ্যাঁ এই ঘটনার সাক্ষী তো আমি এই ঘটনার সাক্ষী। তখন আমি বয়সে বেশ ছোট ছিলাম, কিন্তু আমি জানতাম। উনি জানান যে তার মা এই বিষয় সম্পর্কে খুব ভালো জানেন এবং সোহান সাহেব তার মায়ের কাছে নিয়ে যান জো উইলিয়ামস তথা মিনহাজ সাহেব এবং জাহানকে। এরপর যেটা খোঁজার শুরু হয় সেটা হচ্ছে কে সেই আলেয়া বেগম, কোথায় আছে হায়াত আলী। সোহান ভাইয়ের মা জানান তারা অনেক আগে রাজশাহী রেল স্টেশনের পাশে একটি কুঁড়ে ঘরে বসবাস করা শুরু করে, এখান থেকে বের হয়ে গিয়ে আবার সবার ছুটে চলা রাজশাহী শহরে রেল স্টেশনের পাশের বস্তিগুলোতে। লিসেনার্স, প্রচণ্ড কষ্টে, প্রচণ্ড পরিশ্রমের পরও তারা এই নামের কাউকে কখনোই খুঁজে পাচ্ছে না। আবার ফিরে আসে পরিচিত জন কারো কারো কাছে। গ্রামের প্রবীণ এক লোকের কাছ দিয়ে জানা যায় হায়াত আলীর সাথে তার যোগাযোগ ছিল। লোকটা এলাকায় টুকিটাকি মুট মজুরের কাজ করত। তার নাকি যাতায়াত ছিল এই হায়াত আলী আলিয়া বেগমের বাসায়। যথারীতি যেখানেই খোঁজ পাওয়া যায় সেখানেই জো, জাহান এবং রবি আন্টি তিনজন ছুটে চলেছেন নির্বিঘ্নে। সোহান ভাইয়ের এলাকার ওই পরিচিত ব্যক্তিটির মাধ্যমে একটা সময় তারা পৌঁছে যান হায়াত আলীর কুটিরে। খুব জীর্ণ শীর্ণ গোল করে বাঁধা একটি ঘর, ভেতরে চাল চলা কিছু নেই বললেই চলে। 65 ঊর্ধ্ব এক পুরুষ বারবার বিড়ি টানছে, কাশি দিচ্ছে, বয়সের ভারে যেন নজো। আর একজন মহিলা, তার চোখে মুখে যেন রাজ্যের ক্লান্তির ছাপ। সেই ক্লান্তির ছাপ চাপিয়ে
লিসেনার্স, আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছি কিছু কিছু জায়গায়। সব চাপিয়ে তারা সামনে কিছু ভদ্রলোক দেখে হতযোগিত হয়ে যায়। তারা মনে করে রিলিফের কোনো মালপত্র বা খাদ্য খাবার নিয়ে হয়তো বা সাহেব সুবারা তাদের দরজার সামনে এসে উপস্থিত। জাহান সুলতানা পরিচয় কনফার্ম হন, তাদের সাথে ছোটোখাটো একটা গল্প শুরু করেন, কিন্তু জো এক বর্ণও বুঝতে পারেনি কি হচ্ছে এখানে। জাহান সুলতানা আলেয়া বেগমকে জিজ্ঞেস করেন, আপনার কি প্রথম সন্তান মিনহাজ? আলেয়া বেগম যেন চোখ আকাশের দিকে দিয়ে তার সেই হারিয়ে যাওয়া সন্তানের কথা মনে করে। চোখের জঠর বেয়ে নেমে আসে কয়েক ফোঁটা পানি। হায়াত আলী ও উগজিব, তাদের মুখে যেন কথা নেই। হঠাৎ বিচ্ছিন্ন নীরবতা ভাঙেন জাহান সুলতানা। তিনি হঠাৎ করে জোকে জানান, জো, দিস ইজ ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মা। এবং তাদেরকে জানানো হয়, এই যে পাশে দাঁড়িয়ে আছে এই ভদ্রলোকটি আপনাদের সেই হারিয়ে যাওয়া মিনহাজ। এক মুহূর্তের জন্য তারা যেন পাগল হয়ে যায়। প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না, তারপর বুকে জড়িয়ে ধরে কি কান্না। জোর মনে হলো সে তার শিকড়ে ফিরে এসেছে, সে তার জন্মদাত্রীকে খুঁজে পেয়েছে। জো ভাঙা ভাঙা কণ্ঠে মা মা করে বাবা বাবা বলে, তার দ্বারা আবেগে আপ্লুত হয়। জো অর্থাৎ আমাদের মিনহাজ ভাইয়ের আরও অনেকগুলো ছোট ভাই বোন ছিল, তারা আসলো, পরিচিত হলো। জো ভিডিও কলের মাধ্যমে অ্যানা উইলিয়ামসের সাথে আলিয়া বেগমের দেখা করিয়ে দেন। ভাষান্তর জো নিজেই করে। তাদের সাথে কথা হয়। অ্যানা উইলিয়ামসের বুকে যেন পাথর চাপা পড়ে থাকে। অবশেষে জো তার বাবা মার কোলেই ফিরে গেল। জো সেখানে কিছুদিন থাকে। থাকার পর এর মাঝেই বিপত্তি ঘটে যায়। জাহানের বাবা মা জাহানের খোঁজ পেয়ে যায় সে রাজশাহীতে আসছে এবং তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আবার কোনো কথা শুনতে চায়নি, কোনো কিছু শুনতে চায়নি, তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়, বাসায় নিয়ে বেদম প্রহার করা হয়। নিরুপায় মিনহাজ। এবং একই সাথে ধরে নিয়ে যাওয়া হয় জাহানের আন্টিকে। জো উইলিয়ামস বাংলাদেশ পুলিশের সাহায্য নিতে গিয়েছিল, কিন্তু একটা পর্যায়ে তিনি দেখেন এটা তেমন বেশি একটা ইফেক্টিভ হবে না। প্রত্যেকটা দেশের কালচার আছে, সেই কালচার মেনটেন করেই তো আইন। ডেভিড জো অর্থাৎ যাকে আমরা মিনহাজ ভাই নামেই এখন জানি, তিনি ফিরে যান ঢাকায়। প্রায় 15 দিন পর তার সাথে যোগাযোগ করে রবি আন্টি। তিনি জানান হঠাৎ করে ভীষণ অসুস্থ হওয়ার পর জাহান সুলতানা স্ট্রোক করে। এত অল্প বয়সে হলেও শারীরিক মার এবং ঘটনার হচ্চকিত এত বড় বিপদ তার শরীর মেনে নিতে পারেনি। রাজশাহী মেডিকেল কলেজ থেকে ঢাকা নিউরোসায়েন্সের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। জীবন অবসান হয়ে যায় জাহান সুলতানার।
জাহান সুলতানা মৃত্যুগ্রহণ করেন। জো প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েন এবং তিনি জাহানের কবরের পাশে দাঁড়িয়ে ইসলামী ধর্ম মতেই তার কবর জিয়ারত করেন। জোর বুকটা ভেঙে যায়। জো এখন আমেরিকাতে আছে। মাঝে মধ্যে সে খবর নেয় রাজশাহীর তার ভাই বোনদের মাধ্যমে, বাবা মার কিছু আর্থিক সাহায্য সহায়তাও করে, খোঁজ খবর রাখে। সময় পেলে কিছুদিন পর পর বা বছরে 2-1 বার চেষ্টা করে বাংলাদেশের ওই রাজশাহী অঞ্চলে ঘুরে গিয়ে তার বাবা মার সাথে দেখা করা। হ্যাঁ, রাজশাহী শহরের কিছুটা দূরে তাদের ছোট্ট একটা বাড়ি হয়েছে তার বাবা মার। তারা সেখানে সুখে শান্তিতে আনন্দেই আছেন। জো খুঁজে পেয়েছে তার বাবা মা। মাঝখান দিয়ে জো হারিয়ে ফেলেছে তার জীবনের সবচেয়ে বড় অবলম্বনকে। আমেরিকায় থাকায় তার বর্তমান যে বাবা মা তাকে বিয়ে শাদির জন্য প্রচণ্ড চাপ দিচ্ছে, এমনকি মুসলিম কমিউনিটি থেকে মেয়ে দেখে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু জোর কাছে তার ভালোবাসার সবটুকু জাহানি নিয়ে চলে গিয়েছে। তার জন্য পৃথিবীর কোনো নারীর জন্য আর ভালোবাসা অবশিষ্ট নেই। এভাবেই চলছে জো, অর্থাৎ আমাদের মিনহাজ ভাইয়ের আমেরিকা রাজশাহী জীবন। প্রিয় লিসেনার্স, এমন একটি ঘটনা বেশ কয়েক বছর আগে হয়তো বা আপনারা পেপারে পত্রিকায় পড়ে থাকবেন। আমার এক্স্যাক্টলি পত্রিকার কথা মনে নেই, কিন্তু এমন একটা ঘটনা, এর কাছাকাছি একটা ঘটনা আমিও জেনেছিলাম। ইকবাল ভাইয়ের মাধ্যমে আমরা আজ পুরো ঘটনাটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ঘটনাটা পড়তে গিয়ে আমি বারবার আপ্লুত হয়েছি। স্বাভাবিক আর 5টা ঘটনার মতোই ঘটনা হতে পারত, কিন্তু একজন মানুষের ভালোবাসা আর জন্মের টান কত তীব্র হতে পারে। আমরা যারা বাবা মাকে কাছে পেয়ে অবমূল্যায়ন করি, তারা হয়তো বা মিনহাজ ভাইয়ের অভাবটা বুঝতে পারবো না। আমাদের প্রত্যেকের বাবা মা প্রত্যেকটা সন্তানের যত্নে থাকুক, প্রত্যেকটা সন্তান তার বাবা মাকে ভালোবাসুক, কোল জুড়ে থাকুক, এমন কামনা করছি। লাইফ স্টোরির আজকের প্রোগ্রাম থেকে হতভাগা জাহান আপুর জন্য মন প্রাণ খোলা দেওয়া থাকবে। প্রিয় লিসেনার্স, আমাদের ঘটনাটা আজ এ পর্যন্তই ছিল। আপনাদের ভালো লাগলে